প্রিয় দর্শক, আমন্ত্রণ নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। দর্শক, আজ আমরা সংবাদ বিশ্লেষণে কথা বলবো মধ্যপ্রাচ্যের যে এখন সবচেয়ে বড় আলোচিত বিষয়, যে ইরান ইসরায়েল যে দ্বন্দ্ব, যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন যাকে আপনারা সবাই চিনেন। উনি একজন সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং লেখক, ডেলেইস খান। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আর প্রথমেই আপনাকে অভিনন্দন জানাতে চাই, আপনাদের যে নতুন দল জনতার দল, সেটি গতকাল নিবন্ধনের জন্য আবেদন করেছে। আপনি সেই দলের মুখ্য সমন্বয়ক এবং মুখপাত্র হিসেবে কাজ করছেন। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রয়োজনীয় যে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার কথা, এটা গতকালকে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন বাকিটা নির্বাচন কমিশনের হাতে। ইনশাআল্লাহ ইনসাফ জয়যুক্ত হবে। ইনসাফ জিন্দাবাদ। আপনাদের জন্য শুভকামনা। তো আজকে আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনি নিশ্চয়ই জানেন, আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ এবং আপনাকে নিয়ে আমরা এর আগেও কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে। ইসরায়েল ইরান, এই যে মধ্যপ্রাচ্যের একটা বড় দ্বন্দ্ব এবং যুদ্ধ যে শুরু হয়েছে, একদম আমি বিস্তারিত তো বলবেনই, একদম শুরুতেই যদি জানতে চাই যে শেষ পরিস্থিতি আসলে কি, এখন কি অবস্থায় রয়েছে? ধন্যবাদ। সর্বশেষ পরিস্থিতি যেটা, সেটা হচ্ছে 13ই জুন ইসরায়েল প্রথম আক্রমণ করে ইরানকে, এবং সেই আক্রমণের মাধ্যমে তারা নাতানজ সহ বেশ কয়েকটা জায়গায় বোমাবর্ষণ করে। নাতানজের ব্যাপারে আপনারা জানেন, এটা একটা গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ইরানের। সেটাকে তারা একাধিকবার আক্রমণ করে ধ্বংস করার চেষ্টা করে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করে, সেটা হচ্ছে ইরানের ভেতরে ঢুকে, ইরানের ক্যান্টনমেন্টে ঢুকে ইরানের সেনাপ্রধানকে হত্যা করে তারা বের হয়ে আসে। এবং শুধু সেনাপ্রধানকে যে হত্যা করেছে তা না, তার পাশাপাশি তারা ইরান সেনাবাহিনীর এবং ইরানের যে পারমাণবিক কার্যক্রম চলছে তার চিফ সায়েন্টিস্ট সহ গুরুত্বপূর্ণ বিজ্ঞানী যারা আছে তাদেরকে হত্যা করা হয়। তো এই ঘটনার পর আমরা যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে এই 13 তারিখের যে আক্রমণটা ইসরায়েলের, সেটা কখন হলো? যখন অলরেডি ইরান আমেরিকার সাথে এই পরমাণু যে সমস্যাটা আছে এটা নিয়ে আলোচনায় বসেছিল, এবং তারা 2 মাসের মতো একটা সময় নিয়ে এটাকে কিভাবে মানে মানসম্মতভাবে, আন্তর্জাতিক মানসম্মতভাবে সমাধান করা যায় সেটার জন্য চেষ্টা করছিল। কিন্তু দেখেন, ওই যে সঞ্জু তার 2500 বছর আগে লেখা যে বই দ্য আর্ট অফ ওয়ার, সেখানে যে কথাটা বলে গেছেন, অল ওয়ার ইজ বেসড অন ডিসেপশন, মানে হচ্ছে পৃথিবীর সব যুদ্ধই আসলে ধোঁকার উপরে নির্ভর করে হয়। এই যে ধোঁকাটা দিল যে আমেরিকা ইরানের সাথে আলোচনা করছে, তার 2 দিন পর ইসরায়েল কিন্তু আমেরিকার অনুমতি সাপেক্ষে, আমেরিকার পরিকল্পনা অনুযায়ী আক্রমণ করলো এবং ইরানের সেনাপ্রধানকে হত্যা করলো। যদিও সেটা আমেরিকা অস্বীকার করেছে সেই সময়। না, আমেরিকা বলেছে যে আমরা জানতাম, কিন্তু আমরা এটাতে ইনভলভ হইনি। ঠিক আছে, এটা গেল একটা। কিন্তু এখন যেটা রিভিল হলো, সেটা হচ্ছে যে 22 তারিখে আমেরিকা এবার সরাসরি ইরানে আক্রমণ করলো। ঠিক আছে, আমেরিকা তার নিজস্ব বিমান ব্যবহার করে B-2 যে মানে স্টিলথ টেকনোলজি সম্পন্ন যে বিমান, যা পৃথিবীর কোনো রাডারে ধরা পড়ে না, সেই রাডারের মানে চোখ ফাঁকি দিয়ে তারা ইরানে প্রবেশ করেছে এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে বলে ট্রাম্প তার নিজের টুইটারে, এক্স হ্যান্ডেলে এবং ট্রুথ সোশ্যাল যেটা আছে সেখানে বলেছে যে এটা সাকসেসফুল অপারেশন ছিল এবং এই 3টা লক্ষ্যবস্তুকে চূড়ান্তভাবে ধ্বংস করা হয়েছে। যদিও ইরান বলছে যে এই 3টা যে স্থাপনায় বোমাবর্ষণ করা হয়েছে, ওখানে আসলে পারমাণবিক জিনিস আর ছিল না, আর এগুলোর গভীরতা এত বেশি যে ওখানে তেমন কোনো ক্ষতি হয় নাই। এবং এই যে পারমাণবিক ব্যাপারের যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু বলছে যে এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তা পাওয়া যাচ্ছে না, রিপোর্ট পাওয়া যায় নাই ওই এলাকায়। তার মানে ধারণা করা যেতে পারে যে হয় ইরানের কাছে ওই পারমাণবিক যে বোমার মাল মশলা সেটা নেই, অথবা ওইখানে যেটা থাকার কথা ছিল সেটা সেখানে ছিল না, অথবা ইউএস এর যে হামলাটা ছিল এটা আসলে আইওয়াস ব্যর্থ হয়েছে। খুবই ভালো কথা। আসলে যুদ্ধ নিয়ে যেটি বললেন যে ধোঁকা, এটি আসলে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে যুদ্ধ নিয়ে ধোঁকা, এবং এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে, বলছে, দাবি করছে, বিভিন্ন রকমের হয়। এই যে
ট্রাম্প বিশ্বমোড়ল যাকে আমরা বলি, আমেরিকা শুরুর দিকে যখন ইসরায়েল আক্রমণ করলো ইরানকে, তাদের যে অবস্থান ছিল, পরবর্তীতে তারা সরাসরি আক্রমণ করলো। তাহলে আমেরিকার সাথে ইরানের এই যে দ্বন্দ্ব বা যুদ্ধ, এটার ইতিহাসটা আসলে কোত্থেকে শুরু? এইটা আমি যদি ট্রেস ব্যাক করি, শুধু এটা আসলে হয়েছে কি যে পাশ্চাত্যের যে দেশগুলো আছে, আমেরিকা, ইউরোপ, অন্যান্য যে দেশগুলো আছে, তাদের একটা গ্র্যান্ড ডিজাইন যেটা ছিল, একটা মহাপরিকল্পনা ছিল, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে তেল সম্পদ আছে এটা তাদের কুক্ষিগত করতে হবে। কুক্ষিগত করতে হবে। কারণ এই কুক্ষিগত করার জন্য কি করা যাবে? এখানে তো সব আরব রাষ্ট্র এবং সব হচ্ছে মুসলিম প্রধান রাষ্ট্র। তখন তারা যেটা পরিকল্পনা করলো সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন জায়গায় যে অবশিষ্ট ইহুদি আছে তাদের জন্য একটা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করলো। এই রাষ্ট্রটা আর কোথাও হবে না, কোথায় হবে? প্যালেস্টাইনে হবে। কেন হবে প্যালেস্টাইনে? কারণ প্যালেস্টাইনে যদি এই রাষ্ট্রটা স্থাপন করা যায়, ইসরায়েলকে স্থাপন করা যায়, তাহলে ভূমধ্য সাগরের ঠিক পাশে তাদের জন্য যাওয়া আসা করার সুবিধা। 2 নম্বর হচ্ছে এই ইসরায়েল হচ্ছে তাদের শেষ দুর্গ, পশ্চিমা দুনিয়ার শেষ দুর্গ, যেই দুর্গ থেকে তারা এবার মধ্যপ্রাচ্যের উপরে আধিপত্য বিস্তার করবে, এবং এখন পর্যন্ত তাই করে আসছে। আচ্ছা, এবার আমি স্পেসিফিক্যালি শুধু আমেরিকা ইরান অংশ যদি আসি, তাহলে যেটাতে আমি বলবো সেটা হচ্ছে যে 50-এর দশকে ইরানের ক্ষমতায় আসছিলেন মোসাদ্দেক নামে একজন। তো উনি আসার আগে যে ঘটনাটা হতো সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের লোকজন তাদের যে তেল সম্পদ আছে এটার মূল্য বুঝতো না, এটার যে কি দাম, এটার যে কি মানে ভূমিকা, এবং আসন্ন মানে বিশ্ব ব্যবস্থায় এই মানে জীবাশ্ম জ্বালানির যে কি ভূমিকা হবে এটা তারা বুঝতো না, যেহেতু তারা আসলে অতটা টেকনোলজিক্যালি আপগ্রেডেড ছিল না। তখন ব্রিটিশ এবং আমেরিকান কিছু তেল কোম্পানি ওখানে একেবারে পানির দরে তেল কিনতো, ওখান থেকে কিনে সারা বিশ্বে বিক্রি করতো, আর খুব নাম সর্বস্ব কিছুটা রাষ্ট্রকে দিত। এই মোসাদ্দেক সাহেব ইরানের ক্ষমতায় আসার পর উনি প্রথম যেটা করলেন, ইরানের তেলকে রাষ্ট্রায়ত্ত করে ফেললেন। এভাবে আর দেওয়া যাবে না। এই যে ঘটনাটা ঘটলো, ঘটার সাথে সাথে আমেরিকা এবং যুক্তরাজ্য, ইংল্যান্ড, তারা একত্রিত হয়ে একটা অপারেশন পরিচালনা করে যেটার নাম হচ্ছে অপারেশন অ্যাজাক্স। এই অপারেশনটা পরিচালিত হয় সিআইএ এর মাধ্যমে। এটা একটা কু, ইরানের বিরুদ্ধে ইরানের মাটিতে একটা কু ঘটানো হয়। কু ঘটিয়ে মোসাদ্দেককে অপসারণ করে ওই যে শাহ রেজা পেহলেভি, তাকে ক্ষমতায় আনা হয়, এবং তাকে ক্ষমতায় আনার পরে ইরানের লোকজনের এই তেলের যে পুরো ব্যাপারটা তারা আমেরিকারা নিয়ে নিল। তার বিনিময়ে আমেরিকা শাহ রেজা পেহলেভিকে বলল, তোমাকে আমরা শক্তিশালী করব। কিভাবে শক্তিশালী করব? এই যে আজকে বোমা মেরে ইরানের পারমাণবিক সক্ষমতা চূর্ণ করার চেষ্টা করছে, এই সক্ষমতার শুরু কিন্তু ইউএসএই ইরানে গিয়ে শাহ রেজা পেহলেভির সময়ে এই পারমাণবিক যে একটা করা সিস্টেম প্রজেক্ট, এই প্রজেক্টটা যে অন করা, এই প্রজেক্টটা ইউএসএই করে দিয়েছিল। তো তারপরে যেটা হলো 79 সালে এসে শাহ রেজা পেহলেভি চলে গেল, উৎখাত করা হলো একটা মানে বিপ্লবের মাধ্যমে, এবং আয়াতুল্লাহ খামেনি তখন এলো আবার। তখন ইরানে অবস্থিত একটা আমেরিকান দূতাবাস, এই দূতাবাসে ইরানিরা আক্রমণ করলো, করে 52 জন আমেরিকান নাগরিককে তারা আটকালো, এবং 444 দিন পর্যন্ত তাদেরকে আটকে রাখা হয়েছিল। এবং এই আটকে রেখে তারা একটা জিনিসই দাবি করছিল, সেটা হচ্ছে এই যে পেহলেভি যে পালায় গেছে ইউএসএতে, তাকে যেন ফেরত দিতে হবে। যেমন শেখ হাসিনা এখন পালায় গেছে ইন্ডিয়াতে, তাকে যেরকম আমরা ফেরত চাচ্ছি, অনেকটা ঘটনা মিল আছে। ইউএসএ এটা রাজি হয় নাই। এরপর থেকে যেটা হলো যে ইরান ওই এলাকাটাতে একটা আমেরিকার মানে শত্রুতে পরিণত হয়ে গেল সেই সময় থেকে। অনেকেই আমরা একটা জিনিস মানে হয়তো ইগনোর করে যাই অথবা জানি না, সেটা হচ্ছে পুরো পৃথিবীতে আমেরিকার কিন্তু ছোট ছোট ক্যান্টনমেন্ট আছে। জি, এগুলোর সংখ্যা প্রায় 750 পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এবং প্রায় 2.5 লাখের মতো আমেরিকান সৈন্য পুরো পৃথিবীতে মোতায়েন ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু মধ্যপ্রাচ্যে 8টা দেশে প্রায় 50,000 আমেরিকান সৈন্য আছে। এই 8টা দেশের ভিতরে সৌদি আরবে আছে, ইরাকে আছে, কুয়েতে আছে, সিরিয়ায় আছে, জর্ডানে আছে, ইউনাইটেড আরব এমিরেটসে আছে, সবই তো মুসলিম রাষ্ট্র, কাতারে আছে, ঠিক আছে, বাহরাইনে আছে, আর ইসরায়েলে তো আছেই। এবং মজার ব্যাপার হচ্ছে যে ইউনাইটেড আরব এমিরাত তাদের
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু আমেরিকানরাই দেয়, আমেরিকানরাই দেয়। ঠিক আছে। তো এই যে মানে আমেরিকান সৈন্যের যেই সমাবেশ, এই সমাবেশের নার্ভ সেন্টার হচ্ছে ইসরায়েল। ইসরায়েল এটা আসলে কোনো রাষ্ট্র অথবা কোনো কিছু না, এটা হচ্ছে টোটালি একটা মিলিটারি ক্যাম্প। ঠিক আছে। তো আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন যে আমেরিকা কেন হঠাৎ করে মানে ইরানের সাথে সেই দ্বন্দ্ব, ইরানকে কেন আক্রমণ করতে আসলো এই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে, মূল কারণ একটাই, সেটা হচ্ছে তাদের যে মেইন ক্যাম্প মধ্যপ্রাচ্যে ইসরায়েল, এই ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করেছিল প্রথমে মিশর। জি, আরব রাষ্ট্রগুলো একত্রিত হয়ে 3 বার যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে, এবং 3 বারই প্রত্যেকটা যুদ্ধে আরবরা জিতে যায়, শেষ মুহূর্তে আমেরিকা এসে হারায় দেয় তাদের। 3 বার হেরে যাওয়ার পর মিশরের যে প্রেসিডেন্ট ছিল সে এক সময় ক্লান্ত হয়ে ইসরায়েলের সঙ্গে একটা সমঝোতা করলো যে ঠিক আছে, আমরা আর তোমাকে আক্রমণ করব না, তুমি আর আমাদেরকে ডিস্টার্ব করো না। ঠিক আছে। কিন্তু তারা ক্লান্ত হয়ে আর আক্রমণ করতে পারে নাই কখনো। ইসরায়েল কিন্তু থেমে থাকে নাই। মুসলিম রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের যে দ্বন্দ্ব, এটা কি শুধু ধর্মীয় কোনো কারণের দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ রয়েছে? না, প্রথমে মানে ইসরায়েলের সাথে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে একটা ইহুদি রাষ্ট্র থাকতে পারবে না এরকম না, এটা দ্বন্দ্বটা মানে আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে ওখানে 2টা ধর্ম, ইসরায়েল যারা আছে তাদের হচ্ছে ইহুদি ধর্ম, আর বাকি আরব রাষ্ট্র যারা আছে তাদের হচ্ছে মুসলিম ইসলাম ধর্ম। জি, এখানে আবার মজার 2টা ভাগ আছে। সেটা হচ্ছে ইসরায়েলে যারা বসবাস করতেছে তাদের আবার 2 ধরনের লোক আছে। এটা ধর্মের ভাগ না, বাট 2টা ধরন আছে। একটা হচ্ছে যারা শুধুমাত্র ইহুদি ধর্ম পালন করে, যাদেরকে বলা হয় জুদাইজম। আচ্ছা, ইহুদি ধর্ম, তারা মানে ইহুদিদের সিস্টেমে নামাজ কালাম পড়ে ধর্ম পালন করে। আরেকটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের জাতীয়তাবাদ, যেটা উগ্র, এটাকে বলা হচ্ছে জায়ানিজম। আচ্ছা, যেটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু হচ্ছে এই জায়ানিজমের পালের গোদা। আচ্ছা, এবার আসি ইসলামের দিকে। আরব বিশ্বে যে রাষ্ট্রগুলো আছে তার ভিতরে ইরান হচ্ছে শিয়া প্রধান, ঠিক আছে, আর সৌদি আরব, মিশর, এরা হচ্ছে সুন্নি। এখন এই জায়গাটায় প্রথমেই যদি যে প্রসঙ্গটাতে ছিলাম সেটাতে ইসরায়েলকে প্রথমে কিন্তু আরব রাষ্ট্র, মূলত সুন্নি প্রধান আরব রাষ্ট্রগুলো হারানোর চেষ্টা করেছে 3 বার, পারে নাই। আর শিয়া প্রধান ইরান সরাসরি যুদ্ধ করার চেষ্টা করে নাই, ট্যাঙ্ক বিমান পাঠায় যুদ্ধ করে নাই, কিন্তু সে যেটা করছে সেটা হচ্ছে প্রক্সি ওয়ার, মানে হচ্ছে হুতি, হেজবুল্লাহ, হামাস এর মাধ্যমে এরকম বিভিন্ন যে রেবেল গোষ্ঠীগুলো আছে তাদেরকে সে অর্থ এবং সহায়তা দিত। এটা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন ইউএস এর সহায়তা নিয়ে ইসরায়েল এই সুন্নি প্রধান দেশগুলোকে ঠান্ডা করে ফেলছে। আচ্ছা, এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন যে তাদের যে 8টা বেজ আছে, এই 8টা বেজের ভিতরে একটা বেজ হচ্ছে ইসরায়েল, আর বাকি 7টা বেজই হচ্ছে 7টা সুন্নি প্রধান মুসলিম রাষ্ট্র। ঠিক আছে। জর্ডানে আছে প্রায় 2000-এর বেশি সৈন্যের একটা আমেরিকান ক্যান্টনমেন্ট। সিরিয়াতে 1900 আমেরিকান সৈন্যের একটা ক্যান্টনমেন্ট আছে। তারপর সৌদি আরবে প্রায় 3000-এর কাছাকাছি। কুয়েতে সবচেয়ে বেশি, 3000+। তারপর যেটা বললাম, ইউনাইটেড আরব আমিরাতের তো এয়ার ডিফেন্স, যেটা আকাশ প্রতিরক্ষা, এটা আমেরিকাই দেয়, ওরা নিজস্ব ওদের নাই। এখন এই যে কান্ট্রিগুলো আছে এদের পক্ষে ইরানকে সাপোর্ট করা খুব ডিফিকাল্ট। এই জন্যই কি ইরান একা যুদ্ধ করছে? আমরা অনেক সময় শুনি যে প্রশ্ন আসে এরকম যে মুসলিম রাষ্ট্র, মধ্যপ্রাচ্যে এত মুসলিম রাষ্ট্র থাকতে ইরান কেন একা যুদ্ধ করছে, ইরানকে কেউ কেন সহযোগিতা করছে না? এইটা একটা চমৎকার প্রশ্ন। এর পেছনে একটা কারণ তো এটা যে আমি সৌদি আরবের কেসটা দিয়ে আপনাকে এক্সপ্লেন করি। সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক খারাপ, তার ভেতরে প্রথম যে কারণটা সেটা হচ্ছে সৌদি আরব হচ্ছে সুন্নি মুসলিমদের হেড, জি, আর ইরান হচ্ছে শিয়া মুসলিমদের হেড। ঠিক আছে। এখন অনেকেই বলে যে দুইজনই তো মানে মুসলিম কান্ট্রি, তাহলে কি মানে এই বিরোধ কি এত প্রকট কিনা? না, এই বিরোধ যতটা প্রকট অরিজিনালি, তার চেয়ে বেশি প্রকট করে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তারা সেটিকে ধরে, কারণ এই বিভেদটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করে, তারা এই বিভেদের ভিতরে ইনভেস্ট করে। এবং আপনারা, আমাদের দর্শকরা অনেকেই অবগত আছেন যে ইরান এবং ইরাকের ভিতরে কিন্তু 8 বছর ধরে যুদ্ধ চলেছে। হ্যাঁ, তো এই 8 বছর ধরে যে যুদ্ধ চললো, ইরানের যারা মারা গেছে তারা কি মুসলমান? তারাও মুসলমান। ইরাকের যারা মারা গেছে তারাও মুসলমান।
এরা শুধু সুন্নি, এরা হচ্ছে শিয়া। শিয়া তার মানে শিয়া এবং সুন্নির বিভেদটাকে আপনি যদি সিরিয়াসলি দেখতে চান, তাহলে ইভেন 8 বছরের যুদ্ধ একটা উদাহরণ হিসেবে আপনার কাছে আছে, রেফারেন্স হিসেবে আপনার কাছে আছে, যেটা থেকে আপনি বলতে পারেন যে এটা এত হেসে উড়িয়ে দেওয়ার মতো হালকা বিষয় না। এবং এটার পিছনে ইউএসএ এবং ইসরায়েলের ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা, এটা একটা কারণ। এবার আমি সৌদি আরবের কেসে যদি আবার বলি যে ইরানের তো একটা শিয়া সুন্নি এই যে ফ্যাক্টের যে ইয়েটা ডিফারেন্সটা আছে, এটা আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে কিন্তু দুঃখিত, সৌদি আরবের সঙ্গে কিন্তু ইয়েমেনের যে হুতি রেবেল গোষ্ঠী আছে তাদের কিন্তু যুদ্ধ হয়। হ্যাঁ, এই হুতিদেরকে অস্ত্র, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দেয় হচ্ছে ইরান। তাহলে সৌদি আরবকে যারা আক্রমণ করছে তাদেরকে যদি ইরান আর্থিক সহায়তা দেয়, তাহলে কি আসলে সৌদি আরবের সাথে ইরানের বন্ধুত্বমূলক কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না। তারপরেও যেটা হয়েছে যে সম্প্রতি চায়নার মধ্যস্থতায় প্রায় অনেক বছর পর, আর এটা অনেকেই জানে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে ইরান এবং সৌদি আরবে কিন্তু দুই দেশের দূতাবাসই ছিল না এতদিন। কোন দেশের দূতাবাস কোন দেশে ছিল না ওই গন্ডগোলের জন্য। তো দুইটা দেশের ভিতরে দূতাবাস যখন না থাকে, তখন তাদের সম্পর্ক কোন লেভেলের খারাপ। আমাদেরকে তো ইন্ডিয়া মানে তাদের একটা ট্রানজিট স্টেশন বানায় ফেলার চেষ্টা করছিল, তারপরে দূতাবাস কিন্তু বন্ধ হয় না এখন। মানে দেয়ার ইজ সাম ওয়ে যে আমরা এখন হ্যান্ডেল করতেছি, বাট ওই দুইটা রাষ্ট্রের কিন্তু দূতাবাস বন্ধ হয়ে গেছিল। তারপরে চীনের মধ্যস্থতায় সম্প্রতি এই আবার রিওপেন হচ্ছে এবং দুজনের ভিতরে ডায়ালগ হচ্ছে। এবং এই সাম্প্রতিক ইরানের উপরে ইউএস এর যে আন্তর্জাতিক আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, কাউকে তোয়াক্কা না করে যে একটা বর্বরচিত আক্রমণ তারা পরিচালনা করলো। প্রথমে মনে করেন যে তাদের ইরানের সেনাপ্রধানকে হত্যা করলো ইসরায়েলকে দিয়ে, তারপরে B-2 বম্বার এনে সেই দেশের মানে 3টা স্থাপনায় প্রচন্ড রকম আক্রমণ করলো। এরকম বর্বরচিত একটা আক্রমণ যে করলো আমেরিকা ইরানের উপরে, এটার প্রেক্ষিতে সৌদি আরব কিন্তু নিন্দা জানিয়েছে। কিন্তু নিন্দা জানালেও সৌদি আরবেই তো এখনো রয়ে গেছে আমেরিকান ক্যান্টনমেন্ট। সুতরাং তারা চাইলেই পারছে না ইরানকে অন্য কোনোভাবে হেল্প করতে। আর এখানে আরেকটা জিনিস আছে, আমি যেটা বলেছিলাম যে দুইটা কারণে এটা সম্ভব হয় না। আরেকটা সমস্যা হচ্ছে যে পৃথিবীর ম্যাক্সিমাম দেশের রাষ্ট্রীয় যে রিজার্ভ থাকে, এই রিজার্ভ হচ্ছে ইউএস ডলারে। জি, এর আগে কিন্তু আমেরিকা ইরানের যে রিজার্ভ ছিল, এই পুরো রিজার্ভটা আমেরিকা কিন্তু নিজেরা আত্মসাৎ করে নিয়েছিল। এই ভয়টা তো তাহলে এটা কিন্তু এখনো ফেরত দেয় নাই। আফগানিস্তানের রিজার্ভ কিন্তু তারা আত্মসাৎ করে নিয়েছে। ঠিক আছে, এতটা প্রতিহিংসা পরায়ণ একটা জাতি। এখন অন্যান্য যে রাষ্ট্র আছে, আরব রাষ্ট্রগুলো আছে এই ইরানের আশেপাশে, তাদের সাধারণ জনগণের মন কিন্তু কাঁদে ইরাকের জন্য। কিন্তু রাষ্ট্রের সব রিজার্ভ তো ডলারে করা, এই জন্য চাইলেও তারা ওই ভয়ে ইরানকে আর সাহায্য করতে পারে না তো তারা, রাইট। এবং এই কারণেই ওই যে অনেকে যে প্রশ্ন করে যে ইসরায়েলের উসিলা দিয়ে আমেরিকা যদি তার বিমান পাঠাতে পারে, তাহলে এতগুলো মুসলিম রাষ্ট্র, এতগুলো রাষ্ট্র, আরব রাষ্ট্র, তারা একটা সুইও তো পাঠাতে পারলো না ইরানের সহায়তা করতে। না পারার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের রিজার্ভটা ধ্বংস করে ফেলবে। তার মানে তারা চারিদিক থেকে একদম বাধা, হাত পা বাধা তাদের। এটা তো যেটা আমি বললাম যে আমেরিকা এটা দীর্ঘদিন ধরে প্ল্যান করেছে। যখন ইউনাইটেড আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষার দায়িত্ব আমেরিকান সোলজারের হাতে, তখন ইউএইর পক্ষে তো কোনো সুযোগ নাই যে ইরানের পক্ষে কথা বলার। দ্বিতীয়ত হচ্ছে জর্ডান, সিরিয়া, ইরাক, এই 3 জায়গায় 3টা ক্যান্টনমেন্ট আছে আমেরিকার। তো যখন ইরান থেকে ক্ষেপণাস্ত্র ইসরায়েলে যায়, পথে তো এই 3টা ক্যান্টনমেন্ট থেকে ক্রমাগত এগুলোকে ফেলে দেওয়া হয়। আমরা দোষ দিই হচ্ছে জর্ডানকে, জর্ডান ফেলে দিচ্ছে। আসলে তো জর্ডান ফেলে দিচ্ছে না, জর্ডানে অবস্থিত আমেরিকানরাই ফেলে দিচ্ছে। তো এটা আসলে খুবই ভালো কিছু উদাহরণ আমরা পেলাম, এবং আপনার কাছ থেকে যে ইতিহাসে যা কিছু জানলাম, যুক্তরাষ্ট্রর সাথে ইরানের সেই সংঘাতের যে ইতিহাস সেগুলো জানলাম। মধ্যপ্রাচ্যের দেশগুলো কেন ইরানের সাথে একাত্মতা করতে পারছে না সেটিও আমরা জানলাম। কিন্তু এখন তো যেহেতু আপনি বলছিলেন যে ইরান একাকী যোদ্ধা এই মধ্যপ্রাচ্যের মধ্যে, আসলে এটি একটি সবার কাছে মন চায় যে তাকে হেল্প করার জন্য, কিন্তু সেটি করার কোনো সুযোগ নেই। তো
তো এই যে একা যুদ্ধ করছে, আমরা তাহলে সেই যুদ্ধের ক্ষেত্রে তাদের যে শক্তি, তাদের পারমাণবিক শক্তি বলেন, ড্রোন বা অন্যান্য সবকিছু মিলে ইসরায়েল আর ইরানের মধ্যে আসলে শক্তির যদি পার্থক্য করি আমরা, সেটা আসলে কতটুকু আপনি মনে করেন? ধন্যবাদ। ইসরায়েল তো আসলে না, ইসরায়েল মানে তো আমেরিকা। আপনার ইসরায়েলকে আপনি কিছু একটা বলবেন, সাথে সাথে আমেরিকা এসে হাজির হয়ে যাবে। সুতরাং আপনি বলতেই পারেন যে আমেরিকা ইসরায়েলের ইরানের তুলনার কথা। তো আপনি যদি সামরিক সক্ষমতা তুলনা বলেন, তাহলে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, এটা অনেক সময় আমরা বুঝতে ভুল করি। সেটা হচ্ছে যে আপনার 10টা ট্যাঙ্ক আছে, আমার 12টা ট্যাঙ্ক আছে, তার মানে আপনার চেয়ে আমি শক্তিশালী। ব্যাপারটা আসলে তা না। এটা সবাই স্বাভাবিক এটাই ভাবে যে যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা আসলে তা না, ঠিক আছে? সো যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনি কোথায় যুদ্ধ করতেছেন তার উপর বেস করে হচ্ছে আপনার শক্তি সামর্থ্য হয়, মানে ভৌগোলিক অবস্থান। রাইট। মানে আপনি কোথায় যুদ্ধ করছেন তার উপর বেস করে আপনার সামর্থ্য বেশি না কম সেটা বলা যায়। যেমন আমি আপনাকে খুব সহজভাবে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে ইরান আমেরিকায় আক্রমণ করবে, জি, সেক্ষেত্রে ইরানের সামর্থ্য খুবই কম, খুবই কম। ওর ওই পরিমাণ জাহাজ নাই, ওই পরিমাণ বিমান নাই, ওই পরিমাণ গোলা বারুদ নাই, যেটা নিয়ে সে দূরত্বের একটা বিষয় থাকতে পারে, রাইট, যেটা নিয়ে সে ইরান থেকে ট্রাভেল করে ইউএসএ যাবে, ইউএসএ কে আক্রমণ করবে এবং পরাস্ত করবে। এই সামর্থ্য ইরানের নাই, এক। 2 নম্বর হচ্ছে এখন আমেরিকাকে আক্রমণ করবে না, ইসরায়েলকে আক্রমণ করবে। তাহলে সেক্ষেত্রে তার এবার আসেন সামর্থ্যের ব্যাপারটাতে। এই সামর্থ্যের ব্যাপারে প্রথম ডিফারেন্সটা হচ্ছে ইসরায়েলের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে, ইরানের কাছে নাই। আচ্ছা, তাহলে ইরান পিছিয়ে থাকলো ওই জায়গায়। তাহলে ইসরায়েল, একটু আপনাকে এই করি, ইসরায়েল তাহলে কেন ইরানকে ভয় পায় পারমাণবিক শক্তির ব্যাপারে, তাদেরকে যে দমাতে চায় কেন, কোন ভয় তাদের মধ্যে? ওই মানে পারমাণবিক বোমার একটা বড় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে লাস্ট অস্ত্র যেটা আপনি ইউজ করবেন, শেষ অস্ত্র। হ্যাঁ, এবং এটা ইউজ করার পরে আসলে আপনার হাতে আর কিছু থাকবে না। সুতরাং এটা পৃথিবীতে একবারই ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকি। এরপর থেকে এটা ব্যবহৃত হয় থ্রেট হিসেবে, আমার কাছে কিন্তু আছে, হুমকি হিসেবে। যেমন ভারত পাকিস্তানের কিন্তু যুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধে তারা সব ধরনের কিছুই ট্রাই করছে, নিউক্লিয়ারটা ট্রাই করে নাই, কারণ এটা হচ্ছে লাস্ট রিসোর্ট, এটা মানে SOS কলের মতো ব্যাপার। এখন নিউক্লিয়ার সক্ষমতা ইসরায়েলের আছে, ইরানের নাই, তাহলে এই জায়গায় পিছিয়ে আছে ইরান। এবার আসি হচ্ছে আকাশ পথে যুদ্ধের সক্ষমতা, বিমান বাহিনী। ইসরায়েলের বিমান তো অহরহ মানে ইরানের ভিতরে ঢুকে যাচ্ছে এবং আক্রমণ করে ফিরে আসতেছে। ইরানের কোনো বিমান কিন্তু ইসরায়েলে এখন পর্যন্ত যেতে পারে নাই। তার মানে বিমান বাহিনীতে কে পিছিয়ে আছে? কিছু আক্রমণ যে করলো ইসরায়েলে আমরা জানলাম শুরু, মিসাইল দিয়ে। আচ্ছা, বিমান পাঠিয়ে তো করে নাই, বিমান যেতে যাওয়ার কোনো সুযোগ তারা পায়নি এখন পর্যন্ত। ও বিমানগুলো থাকতেই পারবে না ওই জায়গায়। মানে মিসাইলের তো তাও ধরেন পাইলট নাই, কোনো অতটা মায়া নাই, বিমান গেলে তো সবই ফেলে দিবে। সুতরাং বিমান সক্ষমতায় যদি আমি আসি, তাহলে ইরানের চেয়ে ইসরায়েল অনেক আগে আছে, অনেক আগে আছে এই জায়গায়। এখন এই জায়গাটায় এসে আমি যদি দাঁড়াই, যে আলোচনা কিন্তু হচ্ছে যে ইরানের মানে সক্ষমতা ইসরায়েল আক্রমণ করার, ঠিক আছে? কারণ আপনি যদি ম্যাপটা দেখেন, ইসরায়েল আর ইরান কিন্তু পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র না, মাঝখানে অনেকগুলো রাষ্ট্র ক্রস করে যেতে হয়। সুতরাং যুদ্ধটা মূলত এই দুইটা দেশের ভিতরে যখন যুদ্ধ হবে, এটা আকাশপথেই হবে, আকাশপথটাই গুরুত্বপূর্ণ, এছাড়া তো উপায় নাই। মানে ইরান যদি আসতে চায় এই ইসরায়েলে আক্রমণ করার জন্য, তাহলে ইরাক ক্রস করতে হবে, জর্ডান ক্রস করতে হবে, তারপরে তো ইসরায়েলে এসে পৌঁছাবে। তো এটা তো সম্ভব না। একই রকম ভাবে ইসরায়েলও যদি তাকে আক্রমণ করতে চায়, তাহলে স্থলপথে যাবে না, সম্ভব না, তাহলে হবে হচ্ছে আকাশে আকাশে যুদ্ধ। তাহলে আকাশে আকাশে যুদ্ধে ইরান এই জিনিসটা বুঝে গেছে যে আমেরিকার সমকক্ষ বিমান তৈরি করা তার পক্ষে সম্ভব না। সুতরাং সে কি তৈরি করে? সে তৈরি করে মিসাইল, সে তৈরি করে ড্রোন। এটা তাদের সবচেয়ে বড় শক্তি, এইটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এবং এই কারণেই বিশ্বে এই মুহূর্তে মিসাইল টেকনোলজিতে ইরান 1 নম্বরে প্রায়। ইভেন রাশিয়াও এই ইরানের কাছ থেকে মিসাইল কিনে, মিসাইল টেকনোলজি নেয়। তার বিনিময়ে রাশিয়া তাদেরকে ওই পারমাণবিক রিসার্চার দেয়, এখানে সায়েন্টিস্ট দেয়। তো পরিস্থিতিগত কারণে ইরান বাধ্য হয়ে তার সমস্ত মেধা কাজে লাগাইছে হচ্ছে এই ক্ষেপণাস্ত্র
পদ্ধতি মানে ইয়ে করে। এই জন্য এখন চমৎকার চমৎকার ক্ষেপণাস্ত্র তাদের কাছে আছে, 4-5 ধরনের ক্ষেপণাস্ত্র আছে যেগুলো তারা ইসরায়েলের এগেইনস্টে ট্রাই করতেছে। কারণ ইরান জানে যে তার পক্ষে আমেরিকায় আক্রমণ করা সম্ভব না, সুতরাং তার মেইন টার্গেট হচ্ছে ইসরায়েলকে ধ্বংস করা। সো এই জায়গাটায় একটা জায়গায় ইরান এখন পর্যন্ত আগায় আছে। আর লাস্ট যেটা কথা সেটা হচ্ছে যে কেউ যদি ইরানকে আক্রমণ করে দখল করার চেষ্টা করে, এই জায়গায় ইরান অনেকটা আগায় আছে, এটা সম্ভব না মানে যদি দখলের চেষ্টা করে। রাইট, কারণ গত 4000 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কেউ ইরান দখল করতে পারে নাই। কৌশলটা কি তাহলে যুদ্ধের? এই মুহূর্তে যুদ্ধের কৌশল যেটা হচ্ছে যে ইরান একটা মাত্র টার্গেট নিয়ে এখন যুদ্ধ করছে, সেটা হচ্ছে যেহেতু ইরানকে ফিজিক্যালি দখল করার ক্ষমতা এই মুহূর্তে কারো নাই, তার ভৌগোলিক অবস্থানের কারণে। সেটি যুক্তরাষ্ট্র পারছে না, যুক্তরাষ্ট্র পারবে না, সম্ভব না, কারণ ওদের দেশটাই এরকম, অর্ধেকটা পাহাড়ি তারপর আবার মরুভূমি। আচ্ছা, সুতরাং 8 বছর চেষ্টা করছে সাদ্দাম হোসেন, পারে নাই। সো এই জায়গাটাতেই তাদের একটা অ্যাডভান্টেজ আছে। তাহলে তাদের আর পাওয়ার কি আছে? তাদের পাওয়ার এখন একটা জিনিসই আছে, সেটা হচ্ছে যে যতবার ইসরায়েল এবং ইউএসএ তাকে আক্রমণ করবে ততবার সে ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র মারবে এবং ইসরায়েলকে আস্তে আস্তে ঘুরায় দিবে। অলমোস্ট তো ইসরায়েলের মানে হাইফা এবং অন্য কৌশলেই সে আগাচ্ছে, এবং এই কৌশলে আগাচ্ছে। এবং এটা ছাড়া আসলে তার হাতে আরেকটা মাত্র অপশন বাকি আছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী যেটা আছে। জি, এটা একটি বড়, এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, যেটা সে চাইলেই বন্ধ করে দিতে পারে। কারণ এই হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাস কাতারের যে এলএনজিগুলো এগুলো পাস করে, এটা যদি সে বন্ধ করে দেয় তাহলে কিন্তু পুরো বিশ্বে তেলের দাম এবং গ্যাসের দাম বেড়ে যাবে। সো এটা হয়তো সে করবে এই কারণে যে আন্তর্জাতিক সমর্থন তো তার দরকার। মানে এই পাগল যে ইউএসএ এবং তার পাগলা কুত্তা এই যে আছে ইসরায়েল, এদেরকে থামানোর জন্য এক সময় তাকে হয়তো এই হরমুজের বিমান দিয়ে সহযোগিতা না করলে তো সমর্থনটা সে চায়, অ্যাট লিস্ট মানে আক্রমণটা থামাইলো। জি, ঠিক আছে, কারণ যখন ইউএসএ এবং ইসরায়েল তাদের দেশে অ্যাটাক করতেছে, তাদের তো ক্ষতি হচ্ছে, একটা দেশের সেনাপ্রধান মেরে ফেলছে, সেটাই তাদের সাধারণ অলরেডি মনে করেন যে 400 নাগরিক মারা গেছে, যার ভিতরে ধ্বংসযজ্ঞের দিকে যেতে পারে। এই দুই দেশ যে যুদ্ধটা করছে, ধ্বংসযজ্ঞের পরিমাণটা কেমন হতে পারে? এখন তো যুদ্ধ এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে ধরেন ইরান শুধুমাত্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউজ করতেছে ইসরায়েলের এগেইনস্টে। ইসরায়েল বছরের পর বছর প্যালেস্টাইনিদেরকে যেভাবে মানে বাড়ি ঘর বুলডোজার দিয়ে বোমা দিয়ে ধ্বংস করছে, ওরা এখন সেই জিনিস দেখতেছে। মানে আল্লাহ এখন বিচারটা তাদের উপরে নিয়ে আসছে, নিজেদের উপরে। হ্যাঁ, তো ইরানের কাছে এখন পর্যন্ত যে স্টক আছে মিসাইলের, এইটা যদি ফুল ইউজ করে ওখানে, তাহলে তো আর আপনি তেল আবিব খুঁজেই পাবেন না কদিন পরে। কারণ মানে ইসরায়েলের যে শক্তি ছিল সেটা হচ্ছে যে তার নিজস্ব আয়রন ডোম, এটা হচ্ছে একটা মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তার উপরে ছিল অ্যারো, তার উপরে ধরেন যে ছিল ডেভিড স্লিং, মানে এটা বিভিন্ন লেয়ারের আছে যারা বিভিন্ন দূরত্বের অথবা বিভিন্ন স্পিডের ক্ষেপণাস্ত্রকে আটকাইতে পারে। এখন সমস্যাটা যেটা হয়ে গেছে যে ধরেন 1 লাখ টাকা দিয়ে একটা মিসাইল বানাইছে ইরান, এই মিসাইলটাকে ঠেকাতে গিয়ে প্রত্যেকটা 1 লাখ টাকা দামের মিসাইলকে ঠেকাইতে গিয়ে ওই ইসরায়েলকে 10 লাখ টাকা খরচ করতে হচ্ছে। খরচ বেড়ে যাচ্ছে না, 10 গুণ করে বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। তো এখন সমস্যা যেটা হয়ে গেছে যে ইরান আবার এখানে অনেক মানে মজাও করে, সব ক্ষেপণাস্ত্রের ভিতরে জিনিসপত্র থাকে না, কিন্তু ইয়ে যখন হ্যাঁ নিয়ম, এটা নিয়ম। কারণ খোমেনি কি করবে, প্রথমে তো তার ভালো ক্ষেপণাস্ত্রগুলো দিবে না, আগে পুরান যেগুলো আছে এগুলো, তারপর যেগুলো আছে এগুলো পাঠাবে। কেন পাঠাবে? কারণ আমার পুরান এবং প্রায় অচল যে ক্ষেপণাস্ত্র আছে এগুলোর পিছনে যখন আপনি আপনার অর্ধেক শক্তি খরচ করে ফেলবেন, তখন আমি আমার ভালোগুলো দেবো। এটা একটি যুদ্ধ কৌশল খুব ভালো ইরানের, মানে এটা খুব কমন একটা কৌশল আর কি, যে আপনি আপনার যুদ্ধের সময় প্রথমেই আপনি আপনার সেরা ট্যাঙ্ক অথবা সেরা সৈন্যদেরকে পাঠাবেন না, ফার্স্টে আপনি দুর্বলগুলা পাঠাবেন ওদের শক্তি ক্ষয় করার জন্য। যখন ওরা ক্ষয় হবে তখন আপনি অল্প সংখ্যক ভালো সৈন্য দিয়ে, যেমন এখন যে আপনার ক্ষেপণাস্ত্রগুলো বের করে আনতেছে ইরান, যেমন মাল্টিপল ওয়ারহেড সম্পন্ন যে ইরানের অনেক ড্রোন শুনলাম নিখোঁজ, মানে ড্রোন তো আসলে আর ফিরে আসে না। যখন পাঠাবেন এই জাতীয় ড্রোনগুলো যেগুলো আছে, এগুলো আসলে লক্ষ্যবস্তুর উপরে যাবে, অনেকটা কামাগাজি স্টাইলে গিয়ে তার কাজ শেষ, আছড়ে পড়বে, সে আর তাকে আর ফিরে আনার মতো ফুয়েল তার থাকে না।
তাহলে যে পর্যায়ে রয়েছে যুদ্ধটা, আর ইরানের যে বর্তমান আপনি যেটি বললেন তাদের যে কৌশলে আগাচ্ছে, ইসরায়েলও যুক্তরাষ্ট্র তো খুব সহজে যে ছেড়ে দিবে ইরানকে তাও তো নয়, ইরানও কিন্তু মরিয়া হয়ে রয়েছে। তাহলে এখানে কি কূটনৈতিক কোনো সমাধান, আন্তর্জাতিক, আপনি বলছিলেন যে ইরান চেষ্টা করবে যে আন্তর্জাতিক একটা সমর্থন, এবং আরেকটি কথা বলছেন হুরমুজ প্রণালী যেটি, এটির উপরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উপরে কি ধরনের প্রভাব আসলে পড়বে, এটা আসলে কি পরিমাণটা কেমন হবে প্রভাবের? না, এটা বহুমাত্রিক প্রভাব। যেমন আপনাকে অনেকগুলো লেন্স এবং অ্যাঙ্গেল থেকে এটাকে দেখতে হয়। আমি যদি পোলারাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে বিশ্বে এখন রাশিয়া এবং ইউএসএ দুইটা সুপার পাওয়ার। আগে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা। এখন এই সোভিয়েত ইউনিয়ন যখন স্নায়ুযুদ্ধের যে সময়কালটা আছে এবং পরবর্তীতে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লো, তখন কিন্তু পৃথিবী ইউনিপোলার হয়ে গেল, মানে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হয়ে গেল হচ্ছে আমেরিকা। এখন 250 বছর পর, মানে একটা থিওরি বলে যে 250 বছর পর একটা মানে সাম্রাজ্যের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে। ইউএস এর ক্ষেত্রে আমরা কিছু সাইন দেখতে পাচ্ছি যে তার কিন্তু ক্ষমতা হারাচ্ছে, সেই দাপট আর আগের মতো আর নাই। ইসরায়েলের গায়ে যে ফুলের টোকা দিতে পারবে, মানে এমনি হামাস দিয়ে দেওয়া এক জিনিস, হেজবুল্লাহ দিয়ে দেওয়া এক জিনিস, কিন্তু ইরান রাষ্ট্র হিসেবে ইসরায়েলের বুকে যে শেল ফেলতে পারতেছে, ওই মিসাইল ফেলতে পারতেছে, এটাকে আগে কখনো কেউ কল্পনা করছিল? এখন এটা সম্ভব, বাস্তবে হচ্ছে। তার মানে ইসরায়েলকে প্রত্যেকবার আপনি কিক করবেন, এই কিক আসলে লাগে হচ্ছে ইউএসএ। ঠিক আছে, সো এটা তো সম্ভব এখন, এটা একটা। 2 নম্বর হচ্ছে রিসেন্ট গত 1, 2, 3 বছরের আপনি ডেভেলপমেন্ট যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে ডলারের আধিপত্য কমানো একটা বৈশ্বিক পরিকল্পনা চলতেছে। মানে আগে আপনার রিজার্ভ মানেই ডলার, এটা ছিল রিজার্ভ মানি ডলার, রাইট। এটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন কিন্তু ধরেন রাশিয়ান রুবলে অথবা চাইনিজ ইউএনএ, অল্টারনেটিভ কারেন্সিতে রিজার্ভ করার একটা টেন্ডেন্সি চলতেছে, এবং রাশিয়া এবং চায়না মিলে চেষ্টা করতেছে যে ডলারের একটা অল্টারনেটিভ দাঁড় করাইতে। তারা ইভেন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের অল্টারনেটিভ অলরেডি করতে শুরু করছে। সুতরাং এই জায়গায় ডলার চ্যালেঞ্জ, সেখানেও তো তাহলে যুক্তরাষ্ট্র অনেকটাই রাইট। আরেকটা ছিল পেট্রোডলার পলিটিক্স। পেট্রোডলার পলিটিক্স মানে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে তেল বেচলেই আপনাকে ডলারে বেচতে হবে। আচ্ছা, এটা ছিল সিস্টেম। এইটা দুইজন লোক প্রতিবাদ করছিল, একজন হচ্ছে সাদ্দাম হোসেন, আরেকজন হচ্ছে লিবিয়ার গাদ্দাফি। তারা বলছিল না, আমার দেশের তেল আমি ডলারে কেন বিক্রি করবো, যেভাবে খুশি বিক্রি করবো, আমি আমার পছন্দনীয় মুদ্রায় করবো। এটা কেন বললো? এই জন্য গাদ্দাফিকে মেরে ফেলছে। এই একই অবস্থা করে দিল। সাদ্দাম বলছিল, সাদ্দামকে আপনি বললে আপনারা মেরে ফেলবে আজকে, এটাই হচ্ছে বাস্তবতা। এইটা এইবার আস্তে আস্তে কমতে শুরু করছে। যেমন সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স আছে, উনি কিন্তু এবার বলছে যে আমি মানে আমার সব তেল 100% ডলারে বিক্রি করব না। আচ্ছা, ঠিক আছে, বলছে। এখন কতটুকু করবে আল্লাহ জানে, কারণ ইউএসএ তো চেষ্টা করবে তার ডলারটাকে ধরে রাখার জন্য। তার মানে কি আপনি ইন্ডিকেশন পাচ্ছেন এই জায়গায়, ঠিক আছে। ইরানের ক্ষেত্রে এসে আমরা যেটা দেখলাম যে ইউএসএ নিজের মান বাঁচানোর জন্য ধরেন যে অ্যাটাক করলো এই জায়গায়, এর বেশি ইরানের এগেইনস্টে আমেরিকার আগানোর আর সুযোগ ওইভাবে নেই। কারণ ইরানকে আপনি ইরাকের মতো করে দখল করে ফেলতে পারবেন না, ওই যে ভৌগোলিক সমস্যা একটা আছে এক। আচ্ছা, ইরাককে যখন ইউএসএ আক্রমণ করছিল, তখন যে কারণটা ছিল সেটা হচ্ছে যে ইরাক কুয়েত দখল করে ফেলছিল, হ্যাঁ, এবং তারা অজুহাত দেখাইছিল যে ইরাকের কাছে রাসায়নিক বোমা আছে। পরবর্তীতে যা মিথ্যা প্রমাণিত হলো। ইরানের ক্ষেত্রে ইউএসএ যেটা বলার চেষ্টা করতেছে যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করার চেষ্টা করছে। এটাই তো একমাত্র তাদের বিরুদ্ধে অভিযোগ। এটা তো এরকম অভিযোগ যে মানে ছাগলরে আপনি বলতেছেন যে তুই পানি ঘোলা করছিস। হ্যাঁ, ছাগল বলতেছেন আমি তো পানিতে মুখ লাগাই নাই, বলছেন না তোর দাদা এখানে লাগিয়েছে। পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা কি কোনো অপরাধ? তাহলে তো রাশিয়া যখন পারমাণবিক সক্ষমতা অর্জন করার শুরু করছিল, তখন কি মস্কোতে অ্যাটাক করেছিল? ইন্ডিয়া যখন পারমাণবিক সক্ষমতা অর্জন করলো, তখন কি দিল্লিতে অ্যাটাক করছিল না? তাহলে ইরানেরটা কেন অ্যাটাক করতে? ইরানকে তো আপনি তো বললেন যে ইরানকে শুরুই করে দিয়েছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এখন এই যে মানে গায়ে মানে না আপনি মোরল, এবং অযৌক্তিক জিনিস যখন বেশি বেশি করে মানুষ, তার তো একেবারে
মানে সাম্প্রতিক উদাহরণ আমরা বাংলাদেশ দেখলাম। জি, একই জিনিস বিশ্ব পরিমণ্ডলে হতে যাচ্ছে। তাহলে এখন এই পরিস্থিতিতে এসে আপনি যখন জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের কি হবে, তখন কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস ক্রস করে আসতে হবে। এটা আমি শুধু একটা অ্যাঙ্গেল বললাম আপনাকে। আরেকটা অ্যাঙ্গেল আপনি চিন্তা করেন, রাইজ অফ চায়না। চায়না কিন্তু লক্ষ্য করে দেখবেন গত 50 বছরে কোনো যুদ্ধ করে নাই। আপনি সুন্দর একটি ট্যাগলাইনও দিয়েছেন যে এই ইরান একাকী যোদ্ধা, এবং মধ্যপ্রাচ্যে এতই মুসলিম রাষ্ট্র থাকার পরেও তার একা যুদ্ধ করতে হচ্ছে। এই যে ইরান একা যুদ্ধ করছে, এখানে আসলে চায়না এবং রাশিয়া এরা কি শুধু রেফারির ভূমিকাই পালন করবে? না, চমৎকার প্রশ্ন। আমার এই জায়গাটায় আমি প্রায়ই এই কোশ্চেনটার সম্মুখীন হই। আসলে যেটা হয়েছে, ইসরায়েলকে ইউএসএ যে স্টাইলে সহায়তা করে, পৃথিবীতে আর কোথাও আপনি এই স্টাইলের সহায়তা দেখবেন না। আপনি যেহেতু এবং ইউএস এর সবচেয়ে বড় যে সহযোগিতা সারা বিশ্বে করে, সবচেয়ে বেশি করে ইসরায়েলকে করে, এবং ইসরায়েলের সাথে তার চুক্তি আছে 2028 সাল পর্যন্ত ইসরায়েলকে সে সামরিক খাতে প্রতি বছর $4 বিলিয়ন করে দিবে। দিতে সে চুক্তি করে এটা দিই। নাও কামিং টু দ্য পয়েন্ট অফ রাশিয়া অ্যান্ড ইরান, চায়না। তো রাশিয়ার সাথে ইরানের অলরেডি একটা কিন্তু চুক্তি আছে যে যদি ইরান আক্রান্ত হয় তাহলে রাশিয়া তাকে সহায়তা করবে। কিন্তু অনেকেই আমরা ভাবি যে ইসরায়েলকে যেভাবে বিমান পাঠায়, সরাসরি সৈন্য পাঠায় ইউএসএ হেল্প করে, রাশিয়া আবার ওই স্টাইলে করে না, অথবা এই মুহূর্তে করার সামর্থ্য নাই তার, কারণ সে নিজেই ইউক্রেনের সাথে একটা যুদ্ধে জড়িয়ে আছে। তো রাশিয়ার কাছ থেকে আপনি লজিক্যালি কি এক্সপেক্ট করতে পারেন, সেটা হচ্ছে যে টেকনোলজিক্যাল হেল্প। অলরেডি কিন্তু পুতিন কয়েকদিন আগে বললই যে আমরা ইরানকে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চাইছিলাম, কিন্তু তারা নিজস্ব প্রযুক্তিতে ভরসা রাখছে এবং আমাদেরটা নেয় নাই। নিলে হয়তো এভাবে হয়তো ইসরায়েল অথবা ইউএস ঢুকতে পারতো না, এখন হয়তো নিবে। রাশিয়া তো অলরেডি ইরানের যে পারমাণবিক স্থাপনা আছে সেই প্রজেক্টে কিন্তু তারা সায়েন্টিস্ট দিচ্ছে। সো এই একটা অংশ গেল, এবং তাদের ভিতরে টেকনোলজিক্যাল কিন্তু আছে, মানে এক্সচেঞ্জ আছে। যেমন ইরান কিন্তু আবার তার মিসাইল এবং ড্রোন দেয় হচ্ছে রাশিয়াকে। সো রাশিয়ার কাছ থেকে যতটুকু প্রত্যাশিত তাই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং রাশিয়া অলরেডি এই হামলার পরে, ইউএসের হামলার পরে রাশিয়া বলছে যে এইটা অত্যন্ত জঘন্য একটা ব্যাপার হয়েছে, যে আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে একটা স্বাধীন দেশকে আমেরিকার মতো একটা সুপার পাওয়ার গিয়া অ্যাটাক করছে। ট্রাম্পের সাথে যখন তার ফোনে কথা হয়েছে তখনও সম্ভবত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং সে একই সাথে রেফার করছে যে জাতিসংঘের সুপার যে 5টা ভেটো পাওয়ার সম্পন্ন কান্ট্রির একটা হয়ে সে নিজে কিভাবে জাতিসংঘের যে চার্টার আছে চার্টারের লঙ্ঘন করলো। কারণ চার্টারে পরিষ্কার বলা আছে একটা স্বাধীন রাষ্ট্রকে আপনি অকারণে আক্রমণ করতে পারেন না, মানে আক্রমণের জন্য কারণ লাগবে, প্রভোকেটিভ কিছু ছিল কিনা এটা লাগে। তো ওরা কি কারণ দেখাইছে, সেটা হচ্ছে ইরানের যদি পারমাণবিক সক্ষমতা থাকে তাইলে সেটা বিশ্বের জন্য ক্ষতির কারণ হতে পারে, এই কারণ দেখে আক্রমণ করছে, যেটা আসলে পৃথিবীর কাছে গ্রহণযোগ্য না। এটা কোনো গ্রহণযোগ্য কারণ হতে পারে। এবার আসি চাইনিজ প্রসঙ্গে। চাইনিজ প্রসঙ্গটা হচ্ছে যে চায়না এই মুহূর্তে ইকোনমিতে বিশ্বের 1 নম্বরে পৌঁছে গেছে। ইউএসএ যতই ছটফট করুক, 1 নম্বরে এখন চায়না, টেকনোলজি এবং ইকোনমিতে টেকনোলজি না, ইকোনমিতে গেছে। আচ্ছা, সামরিক ভাবে চায়না কিন্তু পৃথিবীতে এখন আছে 3 নম্বরে। 1 নম্বরে ইউএসএ, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে হচ্ছে চায়না। এখন ইউএসএ আর রাশিয়া তো ইউক্রেনের সাথে যুদ্ধে আরো দুর্বল হচ্ছে। ইউএসএ অলরেডি যেসব করা শুরু করছে বিভিন্ন কারণে সে আস্তে আস্তে দুর্বল হচ্ছে। তাহলে উঠতেছে কে? চায়না উঠতেছে। চায়না কিন্তু কোনো ফাইট নিচ্ছে না, নীরব। ওই মানে বিটুর বম বলেন আর এদিকে ইউক্রেনের এখানে ড্রোন বলেন, ওদের ক্ষতি হচ্ছে, চায়নার কিন্তু একটা বুলেটও খরচ হয় না এখন না। তার মানে সে এখন দাঁড়াচ্ছে, শক্তিশালী ভাবে দাঁড়াচ্ছে। এখন চায়নার রাইজের কারণে একটা অ্যাডভান্টেজ ইরান পাবে। কি অ্যাডভান্টেজ পাবে? কারণ ইরানের সাথে চায়নার যেহেতু ফ্রেন্ডশিপ আছে, $400 বিলিয়ন একটা চুক্তি আছে, সুতরাং ইরান যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে চায়নার আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। এখন চায়না আবার যেহেতু সৈন্য পাঠায় হেল্প করে না কখনো, সে কিভাবে হেল্প করে? সে টেকনোলজি শেয়ার করে। যেমন যখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সমস্যা হলো, তখন এক রাতে সে 2টা বিমানে করে কিছু জিনিস পাঠাইছে, যেটা দিয়ে পাকিস্তান ইন্ডিয়ার রাফেল বিমান ফেলে দিছে। হ্যাঁ, সেগুলো মেড ইন চায়না ছিল, রাইট? তো
এখন ইরানকে চায়না সম্ভবত একই রকম ভাবে হেল্প করার চেষ্টা করবে। কেন হেল্প করার চেষ্টা করবে? হরমুজ প্রণালীর জন্য। কারণ হরমুজ প্রণালী দিয়ে যে তেল এবং গ্যাস আসে সেটা তার চায়নার একটা দরকার। বড় স্টেক হচ্ছে চায়নার দরকার। তো চায়না ন্যাচারালি এইটা যাতে কখনো তার হাত ছাড়া না হয় সেই জন্য ইরানকে হাত ছাড়া করবে না। আর যদি কখনো ইরান চায়নার ইসরায়েল হইতে পারে তাহলে তো ইরানের পোয়া বারো, ইয়েস, রাইট? মানে ইউএস এর কাছে ইসরায়েল যেমন, চায়নার কাছে যদি ইরান তেমন হয়ে যায়, হইতে পারে যদি এই হরমুজের কারণে এবং অন্যান্য ইয়ের কারণে, তাহলে মনে করেন যে ইরান খুব অ্যাডভান্টেজ থাকবে। খুবই দারুণ বিশ্লেষণ। আর তাহলে আমরা যদি শেষ দিকে এসে জানতে চাই যে শেষ কি এখন আপাতত যেটা হচ্ছে যে এই যুদ্ধের যে সামনের সমীকরণে যতটুকু রিজনেবল অ্যাজাম্পশন এবং প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে যে আমেরিকা সম্ভবত আর এই যুদ্ধে মানে হাত নোংরা করবে না। কারণ আপনি যদি খুব গভীরভাবে মানে চিন্তা করেন তাহলে দেখবেন আমেরিকার কিন্তু এখানে খুব বেশি প্রাপ্তি নাই। কারণ আমেরিকার ওই সুযোগ নাই ইরানকে দখল করে ফেলার। আর রাশিয়া এবং চায়না যখন ইরানের পিছনে দাঁড়ায় তখন তো আরো অসহায়। তখন আসলে ইরানকে আপনি পরাস্ত আর করতে পারবেন না। ইরানের পারমাণবিক যে পরিকল্পনাটা ছিল এটা 2-3 বছর পিছায় হয়তো গেল, জি, প্রিপারেশনটা, কিন্তু এটা বন্ধ করতে পারেন নাই আপনি। আমেরিকা এটা পারে নাই। সুতরাং আমেরিকা সম্ভবত লজিক্যালি এখন যেটা করার চেষ্টা করবে, এই যুদ্ধে আমেরিকা তো আসলে ওর কোনো গেইন নাই। আর আমেরিকা তো আসলে নির্লজ্জ একটা রাষ্ট্র, এরা তো সব জায়গায় হারায়। মানে ইয়েতে হেরে আসছে না, কম্বোডিয়াতে, তারপরে মনে করেন যে ভিয়েতনামে হেরে আসছে। তো ওরা তো হারতে লজ্জা পায় না। ওরা পৃথিবীতে মনে করেন যে দেশটা স্বাধীন হওয়ার পরে একদম গোয়ারা হারছে, আফগানিস্তানে হারছে। তো এদের সমস্যাটা যেটা হচ্ছে যে এরা বিভিন্ন দেশে আক্রমণ পরিচালনা করে এবং 1945 সালের পরে সম্ভবত আমি যদি ভুল না করি 19টা দেশে তারা এখন পর্যন্ত এরকম আক্রমণ করছে। জি, এর ভিতরে কোরিয়া আছে, চায়না আছে, তারপরে ওই যে ভিয়েতনাম আছে, সিরিয়া আছে, সিয়েরা লিওন আছে, তারপর মানে দেয়ার আর মেনি কান্ট্রিজ যেখানে তারা কখনো সিএ দিয়ে অপারেশন করে, কখনো ক্ষেপণাস্ত্র দিয়ে অপারেশন করে। যেমন সুদানে সে ক্ষেপণাস্ত্র মারছিল, ঠিক আছে? সো এরকম ভাবে তারা করছে। সুতরাং এটা তাদের পুরাতন অভ্যাস। কিন্তু ইরানের বিরুদ্ধে আমার কাছে মনে হয় যে তারা এতদিন ধরে ওই ইসরায়েলকে দিয়ে যে যুদ্ধটা চালানোর চেষ্টা করেছিল এইটা বোধহয় বড় রকম একটা ধাক্কা খেলো। সুতরাং নিকট ভবিষ্যতে আমরা অনেক দুর্বল একটা ইসরায়েল দেখতে যাচ্ছি আমার যা মনে হচ্ছে। দুইটা কারণে, একটা হচ্ছে যে ইসরায়েল এত বেশি পাপ করে ফেলছে, প্যালেস্টাইনিদের এগেনস্টে, পুরো পৃথিবীর সমর্থন হারায় ফেলছে। মানুষ আর এখন এটাকে ইয়ে করে না। এবং এই জন্য আমাদের মিডিয়াকে ধন্যবাদ দেওয়া লাগবে যে এই যে একটা কালো চশমা, টিনের চশমা পাবলিককে পরায় রাখতো বিবিসি আর সিএনএন মিলে, এটা ব্রেক হয়েছে ইন্টারনেটের ওপেন আপের কারণে। যেই তথ্যটা আমরা আগে দেখতে পাইতাম না এটা এখন আমরা দেখতে পাই। যদিও আপনি এখনো ইউটিউবে যান অথবা ইয়েতে যান, গাজায় যে নৃশংসতা এটার ভিডিও কিন্তু আপনি পাবেন না। খুব সুকৌশলে এগুলো সরায়, ঠিক আছে? ইউক্রেনের যুদ্ধে যে নৃশংসতা ইউক্রেনরা করতেছে রাশিয়ার বিরুদ্ধে, এটার কোনো ফুটেজ আপনি পাবেন না। তো এটা এত কিছুর পরেও এই ওপেন ইন্টারনেট এবং মিডিয়ার যে এখন মানে প্রচণ্ড শক্তিশালী ভূমিকা এবং ব্যাপ্তি, তার কারণে কিন্তু পাবলিক ওপিনিয়ন চেঞ্জ হয়েছে। এবং এই কারণে ইসরায়েলের প্রতি সহানুভূতি এখন আর মানুষের নাই। আমেরিকার প্রতি মানুষের আস্থাটা উঠে গেছে, ঠিক আছে? এবং এখন দেখবেন রাস্তায় ঘাটে চায়ের স্টলে লোকজন আলোচনা করে পেট্রোডলার, তারপরে এই যে পলিটিক্স এগুলা। সুতরাং সামনের দিনগুলোতে আমরা আশা করতে পারি যে গ্লোবাল যে পোলারাইজেশন আছে এখানে একটা শিফট আসতেছে। এখন এই শিফটটা আমরা কতটুকু আত্মস্থ করতে পারবো, এটার অ্যাডভান্টেজ আমরা কতটুকু নিতে পারবো, এইটা ডক্টর ইউনূসের মধ্যে একটা লোক যদি আর একটু কিছুদিন থাকতো এই ক্রাইসিস টাইমটাতে, তাহলে আমরা সঠিক রেল লাইনটা খুঁজে পাইতাম যে কোনটাতে চললে পরে আমরা সেফলি আগায় যেতে পারবো। আদারওয়াইজ আমাদের পাশে যে দানব আছে, এই দানব যে কখন কামড় দিবে, কারণ এখনকার পৃথিবী তো ফানি হয়ে গেছে, কামড় দিলে পরে কেউ কিছু বলে না। ইরানের উপর আক্রমণ করে দিছে, কেউ কিছু বলতে পারছে? ইরানের সেনাপ্রধানকে ইসরায়েল গিয়ে মেরে তুলে আসছে, কেউ কিছু বলতেছে না। তো একটা অস্থির সময় আমরা আসলে কাটাচ্ছি। আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াইতে হবে, আমাদেরকে বিলিভ করতে হবে। কিছুদিন আগে ডক্টর ইউনূস যেটা বলছিল
আমাদের ঘরে ঘরে সক্ষমতা বাড়াইতে হবে। আমাদের নিজস্ব মিসাইল টেকনোলজি, ড্রোন টেকনোলজিকে সেটি যত দ্রুত সম্ভব আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য রেডি করতে হবে। নিজেদের সক্ষমতা আমাদের বাড়াতে হবে। আর যুদ্ধ আমরা চাই না, শান্তি চাই। মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মানে বিনা কারণে মানুষের প্রাণ যেন না যায়, এটি হোক যুদ্ধ কাম্য। শিখতেই হয় শান্তির জন্য, শান্তির জন্য, সেটি যেন হয়। আজ এ পর্যন্তই, আমাদের আজকে সময় শেষ। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দর্শক যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইট ইজ অলওয়েজ এ প্লেজার কামিং টু নাগরিক টিভি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরেকদিন আরেক সময়ে আরও একজনের সাথে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।